আমি তানিয়া শিরিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশ অর্থনীতির আমার প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম অধ্যায় শুরু করব। আমাদের অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশের শিল্প। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব সেগুলো হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কি, এর গুরুত্ব, এই শিল্পের উন্নয়নে বাধাগুলো কি, এবং এই শিল্পের বিকাশে করণীয়গুলো কি। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে শিল্প কি। কাঁচামাল ব্যবহার করে কোনো মধ্যবর্তী দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য উৎপাদন করার প্রক্রিয়াকে শিল্প বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি বা একজন উদ্যোক্তা যদি কৃষকের কাছ থেকে তুলা কিনে তা থেকে সুতা উৎপাদন করে, সেটাকে আমরা শিল্প বলতে পারি। যেহেতু এখানে সুতা চূড়ান্ত দ্রব্য পোশাকে পরিণত হয়নি, তাই এখানে এই সুতাটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। আবার একজন গার্মেন্টস ব্যবসায়ী, সে সরাসরি সুতা কিনে বা কৃষকের কাছ থেকে তুলা কিনে তা থেকে সুতা বানিয়েও সে পোশাকে রূপান্তরিত করতে পারে, কিন্তু এটাকেও আমরা শিল্প বলতে পারি। কিন্তু এখানে পোশাক হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তাহলে এই যে মধ্যবর্তী দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য, এই দুটোই হচ্ছে আমাদের শিল্পের অন্তর্ভুক্ত। এখন আমরা আসি যে মাঝারি শিল্প কি। মাঝারি শিল্প হচ্ছে এমন এক ধরনের শিল্প যেখানে শিল্পের স্থাপনের জন্য যে ভবন বা জমি, এটা বাদ দিয়ে মোট যে স্থায়ী সম্পদের পরিমাণ সেটা যদি 10 কোটি থেকে 30 কোটি সমপরিমাণ হয় এবং নিয়োজিত শ্রমিকের সংখ্যা যদি 100 থেকে 250 জন পর্যন্ত হয়, তাহলে সেটাকে আমরা মাঝারি শিল্প বলতে পারি। এরপর আসি যে ক্ষুদ্র শিল্প কি। ক্ষুদ্র শিল্প হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানের জমি এবং ভবন বাদ দিয়ে মোট স্থায়ী সম্পদের পরিমাণ যদি 50 লক্ষ থেকে 10 কোটি সমপরিমাণ হয় এবং নিয়োজিত শ্রমিকের সংখ্যা যদি 25 থেকে 99 জন হয়, তাহলে সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলতে পারি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এটার ইংলিশ হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, সংক্ষেপে হচ্ছে এসএমই। বাংলাদেশের প্রেক্ষাপটে 75 থেকে 90% শিল্পই হচ্ছে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত, এবং জিডিপিতে এই খাতের অবদান হচ্ছে 25%। যে কোনো দেশের অর্থনীতির জন্য এই এসএমই হচ্ছে প্রাণস্বরূপ। যে দেশের এই এসএমই যত শক্তিশালী হয় বা যত এগিয়ে যায়, তত কিন্তু সেই দেশের অর্থনীতিও এগিয়ে যেতে থাকে। কারণ এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প থেকেই কিন্তু একসময় বড় শিল্পের সৃষ্টি হয়, যে কারণে এই খাতটাকে উপেক্ষা করার কিন্তু কোনো সুযোগ নেই। এই শিল্পগুলো মানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যেহেতু এখানে স্বল্প পুঁজির প্রয়োজন হয়, সেই সাথে সাথে এটা নারীর ক্ষমতায়নেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই শিল্প সম্পর্কে এর গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা একটু জেনে নিই যে কোন শিল্পগুলোকে আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বলতে পারি। আমি এটা তোমাদেরকে কতগুলো উদাহরণের মাধ্যমে বোঝাবো। আমি উদাহরণগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদাহরণ।
খাদ্য ও খাদ্যজাত ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এটার উদাহরণ হচ্ছে ময়দা, আটা, সুজি, সেমাই, ব্রেড ও বিস্কুট, চকলেট, সিগারেট, বিড়ি, চাল ও মুড়ি প্রস্তুতকরণ, এগুলোকে আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু এখানে এগুলো হচ্ছে খাদ্য এবং খাদ্যজাত ক্ষুদ্র শিল্পের উদাহরণ। এরপরে আসি যে আমাদের বস্ত্রের ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদাহরণ কোনগুলো? বস্ত্রের ক্ষেত্রে থান কাপড়, বেডশিট, শাড়ি, গামছা, এগুলোকে আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত করতে পারি। এরপরে হচ্ছে আমাদের পাট ও পাটজাত ক্ষুদ্র শিল্পের উদাহরণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদাহরণ: সুতা, সুতলি, ব্যাগ, পাটের তৈরি যে ব্যাগ, তারপর পাট দিয়ে তৈরি যে কাপড়, এছাড়াও যে পাটজাত যে যত ধরনের দ্রব্য আছে এগুলো হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে বন নির্ভর যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, সেটার উদাহরণ আমরা জানব। কাঠ, বাঁশ, বেতের তৈরি জিনিস, করাত কল, কাঠের খেলনা, আসবাবপত্র, এগুলো হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে আমাদের মুদ্রণ এবং প্রকাশনা নির্ভর ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদাহরণ আমরা জানব। মুদ্রণ ও প্রকাশনা, এটার উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের কাগজ, প্যাকেট, কার্টন, এগুলো তৈরি। এটা হচ্ছে আমাদের মুদ্রণ এবং প্রকাশনা নির্ভর ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদাহরণ। এরপরে হচ্ছে আমাদের চামড়া এবং রাবারজাত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদাহরণ সম্পর্কে আমরা জানব। এটার উদাহরণ হচ্ছে চামড়া ও
রাবারের ব্যাগ, জুতা, জুতা তৈরির যে কারখানা, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদাহরণ। এরপরে আমরা আসি যে ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল নির্ভর ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদাহরণ। এটার উদাহরণ হচ্ছে হস্তচালিত টিউবওয়েল, কৃষি যন্ত্রপাতি, অটোমোবাইল সামগ্রী। এগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্র ইস্পাত এবং প্রকৌশল নির্ভর ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদাহরণ। এরপরে হচ্ছে আমাদের কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল নির্ভর ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। এটার উদাহরণ হচ্ছে প্লাস্টিক কারখানা, ওষুধ তৈরির কারখানা, এগুলো। শেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে সিরামিক। সিরামিক নির্ভর ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদাহরণ হচ্ছে চীনামাটির জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের সিরামিক সামগ্রী। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে উদাহরণগুলো। এছাড়াও আরো অনেক ধরনের থাকতে পারে, আমি এখানে কিছু নিয়ে আলোচনা করলাম, বাকিগুলো তোমরা আরো বিভিন্ন জায়গা থেকে তোমরা দেখে নিতে পারো। চাকরি না খুঁজে নিজের এবং অন্যের কর্মসংস্থান তৈরির মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, তা এদেশের অনেক মানুষের মানসিক গঠনে এক বিশাল পরিবর্তন এনেছে, যার ফলে অনেক উচ্চশিক্ষিত, এমনকি বিদেশ ফেরত উচ্চশিক্ষিত দেশের শিল্পোন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করেছেন। তাদের এই উদ্যোগ শুরুই হয় মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দিয়ে। আমরা এখন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো সম্পর্কে জানবো। আমি প্রথমে ক্ষুদ্র শিল্পের গুরুত্বগুলো পয়েন্ট আকারে তোমাদেরকে লিখে দেব, তারপর সেগুলোকে বিশ্লেষণ করব। ক্ষুদ্র শিল্পের গুরুত্ব। এক নম্বর পয়েন্ট, মূলধন সাশ্রয় ও অধিক কর্মসংস্থান সৃষ্টি। দুই নম্বর পয়েন্ট, সহায়ক পেশা। তিন নম্বর পয়েন্ট, স্থানীয় সম্পদের
সদ্ব্যবহার। 4 নম্বর আত্মকর্মসংস্থান। 5 নম্বর সুষম উন্নয়ন। 6 নম্বর উদ্যোক্তার প্রতিভা পালন। 7 নম্বর আয় বন্টন। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন সাশ্রয় এবং অধিক কর্মসংস্থান সৃষ্টি। উদ্বৃত্ত শ্রমশক্তি বাংলাদেশের উৎপাদন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু ক্ষুদ্র শিল্পে স্বল্প মূলধনে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যে কারণে এ ধরনের শিল্পগুলো হচ্ছে শ্রমনির্ভর বা শ্রমঘন, যার ফলে বাংলাদেশের যে বেকার সমস্যা আছে তা দূর করার জন্য এ ধরনের শিল্প অত্যন্ত সহায়ক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সহায়ক পেশা। বাংলাদেশের যে শ্রমশক্তি, এটার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে খণ্ডকালীন বেকারত্ব। বিশেষ করে কৃষিতে কৃষকরা বছরে একটা সময় বেকার থাকে, সেই সময়টা তাদের কোনো কাজ থাকে না, যার ফলে গ্রামীণ অঞ্চলে এই ধরনের শিল্প স্থাপন করে এই বেকার সমস্যা এবং খণ্ডকালীন যে বেকার সমস্যা আছে এটা দূর করা সম্ভবপর হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্থানীয় সম্পদের ব্যবহার। যেহেতু ক্ষুদ্র শিল্প স্থানীয় যে কাঁচামাল এবং যে প্রাকৃতিক সম্পদ এগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে, যার ফলে ওই অঞ্চলের যে প্রাকৃতিক সম্পদ এবং কাঁচামাল তার সুষ্ঠু ব্যবহার বা সদ্ব্যবহারটা সম্ভবপর হয়ে ওঠে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মকর্মসংস্থান। ক্ষুদ্র শিল্পে স্বল্প পুঁজির প্রয়োজন, সেই সাথে সাথে প্রয়োজন বৃত্তিমূলক প্রশিক্ষণ, যে কারণে এখানে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, সেই সাথে সাথে তাদের আয়েরও সুযোগ সৃষ্টি হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সুষম উন্নয়ন। যেহেতু ক্ষুদ্র শিল্প দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে, যার ফলে এই অঞ্চলগুলোর উন্নয়ন সম্ভব হয় এবং দেশের যে অর্থনীতি তার উন্নয়নও গতিশীল হয়ে ওঠে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্যোক্তার প্রতিভা পালন। ক্ষুদ্র শিল্প মূলত দেশের যে উদ্যোক্তা তাদের শিল্প উদ্যোগের ফল, যার ফলে তারা যখন এই শিল্প স্থাপনে আগ্রহী হয়, তারা এর পরিপ্রেক্ষিতে এটা একসময় বড় শিল্পেও রূপান্তরিত হয়ে উঠতে পারে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আয় বন্টন। যেহেতু ক্ষুদ্র শিল্প একটি দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে, যার ফলে ওই অঞ্চলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, মানুষের আয়ের পথ সুগম হয়, যার ফলে আয়ের যে সুষম বন্টন সেটাও সম্ভবপর হয়ে ওঠে। এখন আমরা মাঝারি শিল্পের যে গুরুত্ব সেগুলো সম্পর্কে জানব। মাঝারি শিল্পের গুরুত্বকেও আমরা প্রথমে কয়েকটা পয়েন্টে লিখতে পারি। আমি সেই পয়েন্টগুলো তোমাদেরকে প্রথমে লিখে দিচ্ছি। এক নম্বর পয়েন্ট, বেশি মূলধন এবং অধিক কর্মসংস্থান। 2 নম্বর পয়েন্ট, দেশীয় কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার। 3 নম্বর পয়েন্ট, সুষম শিল্প উন্নয়ন। 4 নম্বর, বৃহদায়তন
শিল্পের কাঁচামাল। 5 নম্বর রাজস্ব আয়। 6 নম্বর জীবনযাত্রার মান উন্নয়ন। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি মূলধন এবং অধিক কর্মসংস্থান। আমরা সংজ্ঞাতে জেনেছি যে মাঝারি শিল্পে মূলধনের পরিমাণ হচ্ছে 10 কোটি থেকে 30 কোটি টাকা এবং এখানে নিয়োজিত শ্রমিকের সংখ্যা হচ্ছে 100 থেকে 250 জন। তাহলে বোঝা যাচ্ছে যে এই শিল্পে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যার ফলে ওই মানুষগুলোর আয়ের পথটাও সুগম হয়, যেটা তাদের বেকার সমস্যা দূর করার পাশাপাশি এটা অর্থনৈতিক উন্নয়নেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেশীয় কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার। মাঝারি শিল্প মূলত দেশীয় যে কাঁচামালগুলো এবং প্রাকৃতিক যে সম্পদ পাওয়া যায় সেটার উপর নির্ভর করে গড়ে ওঠে, যার ফলে এই সম্পদগুলোর সদ্ব্যবহারটা সম্ভবপর হয়ে ওঠে মাঝারি শিল্পের মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সুষম শিল্প উন্নয়ন। যেহেতু মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে, যার ফলে ওই অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা ত্বরান্বিত হয় এবং এর ফলে একটা দেশের অর্থনীতির যে সুষম উন্নয়ন সেটাও সম্ভবপর হয়ে ওঠে। 4 নম্বর পয়েন্ট বৃহদায়তন শিল্পের কাঁচামাল। মাঝারি শিল্প বৃহদায়তন শিল্পের কাঁচামাল এবং দক্ষ জনশক্তি সরবরাহ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাজস্ব আয়। মাঝারি শিল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজস্ব আয় করে থাকে, যেটা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। যেহেতু মাঝারি শিল্পের মাধ্যমে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, বেকার সমস্যা দূর হয়, মানুষের আয়ের পথ সুগম হয়, যেটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের গুরুত্ব। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের পথে যে বাধাগুলো সেগুলো সম্পর্কে জানবো। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বাধা। 1 নম্বর পয়েন্ট মূলধনের স্বল্পতা। 2 নম্বর অনুন্নত রাস্তাঘাট। 3 নম্বর অপর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ। 4 নম্বর অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 5 নম্বর প্রাচীন উৎপাদন পদ্ধতি। 6 নম্বর কারিগরি জ্ঞান ও দক্ষ শ্রমিকের অভাব। 7
7 নম্বর, মালিক শ্রমিক দ্বন্দ্ব ও শ্রমিক অসন্তোষ। 8 নম্বর, উৎপাদিত পণ্যের নিম্নমান। 9 নম্বর, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধনের স্বল্পতা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নে অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে মূলধনের স্বল্পতা, যে কারণে এই ধরনের শিল্প উন্নয়নের পথে একটা বাধার সৃষ্টি হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনুন্নত রাস্তাঘাট। রাস্তাঘাট অনুন্নত থাকার কারণে এ ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল সংগ্রহে যেমন একদিকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, অন্যদিকে এই শিল্পের যে উৎপাদিত পণ্য সেটার বিক্রয় এবং বাজারজাতকরণেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অপর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ। অপর্যাপ্ত বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অনুন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাও এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করে থাকে। যেহেতু এই ধরনের পণ্যগুলো দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রেরণ করতে হয়, তাই পরিবহন ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে কিন্তু সেটা সঠিক সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো বা বিক্রয় বিপণন এটার ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাচীন উৎপাদন পদ্ধতি। এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে শ্রমিকরা কাজ করে থাকে তারা মূলত পুরাতন পদ্ধতির যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করে পণ্য উৎপাদন করে থাকে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোর যে উৎপাদিত যে পণ্য সেটা আধুনিক মানের হয় না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কারিগরি জ্ঞান ও দক্ষ শ্রমিকের অভাব। যেহেতু এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে শ্রমিকরা কাজ করে তাদের কারিগরি জ্ঞানের অভাব থাকে, যার ফলে তাদের যে উৎপাদিত পণ্য সেটা নিম্নমানের হয় বা খারাপ মানের হয়ে থাকে। এটাও এ ধরনের শিল্পের উন্নয়নের পথে একটা বাধা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মালিক শ্রমিক দ্বন্দ্ব ও শ্রমিক অসন্তোষ। মালিক শ্রমিক দ্বন্দ্ব এ ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পথে একটা বাধা হয়ে থাকে। দেখা যায় যে শ্রমিক অসন্তোষ সারাক্ষণ লেগেই থাকে, যা উৎপাদন যে কার্যক্রম সেটাকে ব্যাহত করে থাকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদিত পণ্যের নিম্নমান। এ ধরনের যে শিল্প প্রতিষ্ঠানগুলো এগুলোতে যে পণ্যটা উৎপাদিত হচ্ছে সেটার মান নিম্নমানের হওয়ার কারণে এটা বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না, যার ফলেও এটা এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পথে একটা বাধা হিসেবে কাজ করে থাকে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে যতটা মনোযোগ দেওয়া হয়, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে যদি ততটা মনোযোগ দেওয়া হতো তাহলে কিন্তু এই শিল্পের উন্নয়নের পথে কোনো প্রতিবন্ধকতা থাকতো না, যে কারণে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর পিছনে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়াতে হবে। এই হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে উন্নয়নের পথে যে বাধাগুলো, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে যে করণীয়গুলো সেগুলো সম্পর্কে জানবো। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়। 1 নম্বর পয়েন্ট, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। 2 নম্বর পয়েন্ট,
বাজারের নৈকট্য। 3 নম্বর, শ্রমিকের পর্যাপ্ত যোগান। 4 নম্বর, পরিবহনের সুযোগ সুবিধা। 5 নম্বর, স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। 6 নম্বর, পুঁজির সহজলভ্যতা। 7 নম্বর, সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মূলত স্থানীয় যে কাঁচামাল এবং প্রাকৃতিক সম্পদ তার উপর নির্ভর করে গড়ে উঠলেও অনেক সময় কাঁচামাল প্রাপ্তিটা অনিশ্চিত হয়ে পড়ে। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবহন ব্যবস্থার সমস্যার কারণে এই কাঁচামাল প্রাপ্তিটা কষ্টকর হয়ে যায়। যে কারণে এখানে সরকারি যে পৃষ্ঠপোষকতা সেটা বাড়াতে হবে, যার ফলে কাঁচামাল পাওয়াটা যদি নিরবিচ্ছিন্ন হয় তাহলে এই শিল্পের উন্নয়নে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাজারের নৈকট্য। কাঁচামাল প্রাপ্তির জন্য যেমন বাজারের প্রয়োজন, তেমনি এই উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং বিপণনের জন্য কিন্তু বাজার জরুরি। যে কারণে বাজারের নৈকট্যটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শিল্পের উন্নয়নে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিকের পর্যাপ্ত যোগান। এ ধরনের শিল্পগুলোতে দক্ষ শ্রমিকের প্রয়োজন এবং স্বল্প মজুরিতে যে শ্রমিক সেটার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। যে কারণে শ্রমিকদেরকে যদি পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে যদি দক্ষ করে তোলা যায় তাহলে দক্ষ শ্রমিক পাওয়াটা সহজ হবে এবং শ্রমিকের যোগানটা নিশ্চিত হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহনের সুযোগ সুবিধা। উৎপাদিত যে পণ্য সেটা এক অঞ্চল থেকে অন্য অঞ্চল বা দেশের বাইরে পাঠাতে হলে উন্নত যে পরিবহন ব্যবস্থা সেটা জরুরি। উন্নত পরিবহনের ব্যবস্থা করা গেলে সেটা এই শিল্পের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 5 নম্বর পয়েন্ট, স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। যদিও এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প স্থানীয় যে চাহিদা সেটার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তারপরও এই পণ্যের বাজার বিস্তৃত হতে পারে এই কথা মাথায় রেখে কিন্তু এই ধরনের পণ্য উৎপাদনে আসতে হবে, যার ফলে এখানে বৈদেশিক যে চাহিদা সেটাকেও মূল্যায়ন করতে হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নিয়ে এই পণ্যের যাতে মান উন্নত হয় এবং এটার বাজারজাতকরণে যাতে সহজ হয় সেই জিনিসগুলো চিন্তা করতে হবে এবং এর জন্য কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পুঁজির সহজলভ্যতা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নে পুঁজির সহজলভ্যতা বাড়াতে হবে। সহজ শর্তে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যেন এই শিল্পের যে উদ্যোক্তারা আছে তারা যাতে সহজে ঋণটা নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে এই শিল্পের উন্নয়নটা ত্বরান্বিত হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নে সরকারি যে সুযোগ সুবিধা সেটাকে সহজলভ্য করতে হবে। সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন রেশম পল্লী সৃষ্টির কথা চিন্তা করছে, যেরকম বেনারসি এবং জামদানি পল্লী আছে। এছাড়াও কাঠ, বাঁশ, বেত, কাঁসা এইসব শিল্পের জন্য বিশেষ প্রণোদনার কথা বা সহায়তার কথা চিন্তা ভাবনা করছে। পরিশেষে আমরা বলতে পারি যে করোনা মহামারীর প্রভাব ছোট বড় সমস্ত শিল্প প্রতিষ্ঠানে পড়লেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প।
রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সরকার 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। তাই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বাঁচাতে সরকার এই ধরনের প্রণোদনা ঘোষণা করতে পারে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে এই খাত ধসে যাওয়া মানে কেবল কিছু উদ্যোক্তার বড় ধরনের ক্ষতি হওয়াই নয়, বরং এই খাতের সাথে জড়িত যে অগণিত শ্রমিক তাদের জীবনের প্রশ্নটিও এর সাথে জড়িত। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।